নমস্কার বন্ধুরা, শিবাজির সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজ আমার আড্ডায় আমি যাকে পেয়ে গেছি, বিশিষ্ট কবি এবং গ্রাফিক ডিজাইনার সুকান্ত রায়। সুকান্ত রায়, তোমাকে আমার অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, স্বাগত জানাই। কি বলবো, আর আরো কিছু বিশেষণ দিতে হবে নাকি? সুকান্ত দা আমাদের অত্যন্ত কাছের কবি বন্ধু, কবি দাদা। এই তোমার যে মধ্যে যে কবি সত্তা আছে, তুমি যে কবিতা লেখো, এটা তুমি কবে থেকে বুঝলে যে তোমার মধ্যে এটা কাজ করছে? ছোট থেকেই আঁকার সঙ্গে সঙ্গে জন্য একটা ছড়ার একটা প্রবণতা এসে যায়। আচ্ছা, যে ছড়া দেখে ছবি আঁকা, ছবি দেখে ছড়া আঁকা, তা এই প্রবণতার জন্য আস্তে আস্তে কবি সত্তা এসে গেল, কবিতা এসে গেল। আচ্ছা আচ্ছা। আর তারপরে বড় হয়ে যখন পুরোপুরি লেখা শুরু করলাম, তখন ইন্ধন জুগিয়েছেন আমাদের তিনজন মানুষ, তিনজন আচার্য। একজন হচ্ছে শ্রীযুক্ত কাশীনাথ বন্দ্যোপাধ্যায়, আচ্ছা আচ্ছা, বাহ। দুইজন হচ্ছেন শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু, তৃতীয় জন হচ্ছেন অরুণ মুন্সি। ও আচ্ছা, অরুণ মুন্সি। এই তিনজনের প্রেরণায়, তার মধ্যে মাঝের যে ব্যক্তির নাম বললে পূর্ণেন্দু বসু, তুমি জানো সে আমার মেন্টার, সে আমার আদর্শ, সবারই আমাদের নিউ ব্যাকপুরের সবারই গর্ব এবং সত্যি তাই। এই মানুষটা দীর্ঘজীবী হোক। আমরা তো আমি তো সবসময় বলি ওনাকে, শুধু তাই নয়, নিরোগ শরীরে। একদমই তাই, আমি সেটা বলি, স্যার আপনি বাঁচুন, মানে নিরোগ হয়ে বাঁচুন, ওই পড়ে থেকে বাঁচার থেকে না থাকা ভালো। এই যে প্রোগ্রাম পড়তে পড়তে ছুটে চলে এলেন। হ্যাঁ, আমার বসন্ত উৎসবে। হ্যাঁ, আমি বলা ছিল, আমি এটা কি জানো তো, আজ শিবাজি চৌধুরী হয়েছে, আমার যেমন অমিতাভ বাচ্চি, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, যেমন তাদের কাছে আমি কি বলবো, কৃতজ্ঞতা জানাই, স্বীকার করি। আর পূর্ণেন্দু বসু ঠিক সেম, তার থেকে কোনো অংশে কম নয়। এরকমও হতো, প্রথমে আমি যখন মঞ্চে কোনো কবিতা আবৃত্তি করব, তখন তো আগে আমি স্যারকে শোনাতাম। এখন হয়তো সবসময় যাওয়া হয় না কাজের, সেটাও জানেন, কিন্তু স্যারের কোনো অনুষ্ঠান হলে স্যার কিন্তু শিবাজিকে ছাড়া করবেন না। এই ব্যাপারটা, স্যারের যে আলেখ্য গুলো হয়, গীতি আলেখ্য, বলে যে রাবীন্দ্রিক ব্যাপারটা না হলে তো ওনার বলে, আমাকে বলেছে তুমি যতদিন আছো আমি তোমাকে নিয়ে কাজ করবো, তারপর আমি বন্ধ করে দেবো গীতি আলেখ্য। মানে এই সব কথা শোনার পর না, মানে স্যার আমার পুরো কাজটাই জানেন আমি কি কাজ করি এই ব্যাপারটা। আচ্ছা, তোমাকে যখন পেয়ে গেছে, একটা কবিতা দিয়ে শুরু হোক। কবিতাটা তাহলে আমি যেটা শুরু করেছিলাম ওটা কি শেষ করে দেবো? না না না, একদম নতুন একটা কবিতা শুরু করি। তাহলে ঠিক আছে, আমি যে নজরুলের কবিতা পড়েছিলাম, আমি নজরুলকে নিয়েও একটা লেখা লিখেছি। আচ্ছা, তা সেই নজরুলের লেখাটাই পাঠ করি। নিশ্চয়ই, তাহলে আমার নজরুলের প্রতি শ্রদ্ধাও হয়ে যাবে, আর সবাই শুনতেও পাবে। আমার এই কবিতাটার নাম হচ্ছে, আসলে রবীন্দ্র নজরুল এরা আমাদের মানে চিরদিনের সাথে, চির সময়ের সাথে। সে তো বটেই। এদের ওই জন্মদিন বা মৃত্যুদিনে অনুষ্ঠান করা সেটা আমাদের কাছে নয়। না, আমার তো মনে হয় ঘুম থেকে ওঠার পর যে শব্দটা উচ্চারণ করি আমরা, সেটা রবীন্দ্রনাথ, মানে শ্বাস প্রশ্বাসে রবীন্দ্রনাথ, এবং শুতে যাওয়ার সময় কিন্তু রবীন্দ্রনাথকে স্মরণ করি আমরা। চলো, ঠিক আছে, সবাইকে নমস্কার। আমার কবিতাটার নাম দুখু মিয়া। এক ছিল কবি, নাম তার দুখু মিয়া। কৈশোর থেকেই ছড়া লেখে, গান করে, সুর দেয়। চুরুলিয়ার জন্মভিটা ছেড়ে মক্তবের পাট চুকিয়ে শিয়ারশোলে পড়তে এলো দুখু মিয়া। মাতৃ স্কুলের প্রধান শিক্ষক কুমির রঞ্জন মল্লিক খাঁটি ইস্পাত চিনতেন। ভবিষ্যবাণী করেছিলেন, স্কুলের সেরা পড়ুয়া দুখু মিয়া একদিন সুবিখ্যাত হবে। রচনা প্রতিযোগিতার সেরা শিরোপা মাসিক বৃত্তি পায় 7 টাকা। অবৈতনিক ছাত্রনিবাসে ফরমাস খাটে সহযোগী চিনু মিয়া, দিয়ে গরুর গা ধুইয়ে। মুখের বুলিতে জলসা বসায় 2 মিয়া। জন্মাবধি কাজী পরিবারের দুখু মিয়া অভাবী আর ভালোবাসার কাঙ্গাল। যেখানে ভালোবাসার কুড়ি, সেখানেই দুঃখী। কিন্তু কোনো ভালোবাসায় আবদ্ধ হয় না যা যাবার বেদুইন দুঃখী মিয়া। লেটোর দলে গান বাঁধে, সুর দেয়, ছন্ন ছাড়া, ভিটে ছাড়া, লেটো কবিয়াল। নিঝুম মায়াবী রাতে করুণ সুরের মূর্ছনা ছড়ায় দুঃখীর হাতের মায়ালু বাঁশি। আবার বাদন হারা গৃহ ছাড়া দুখু মিয়া রুটির দোকানে কাজ করে। কাজের মাঝে রচিত হয় গল্প, কবিতা, ছড়া গান। নিবারণ মাস্টার বলেন, এই ঈশ্বর প্রদত্ত প্রতিভা। পুকুর নদী ডুব সাঁতার, গাছের কোটরে পাখি ধরা,
কুস্তির প্যাচ, গুলতি ছোড়া সবেতে যেন নীলমণি। অভিন্ন হৃদয় বন্ধু যতীন আর শৈলজা এই পল্লী কিশোরের দুরন্ত দামালপানার সাথী। সেই ছেলের ধমনীতে ইংরেজ বিদ্বেষ বিদ্রোহ, পঞ্চুলাটের বন্দুকের নল, ইংরেজ রূপী পেঁপে হত্যার নিশানা। দিল খোলা তার হাসি, রণতুর্য কণ্ঠ নিনাদ, বিদ্রোহের আছে টকবগে বুনো ঘোড়া, আবার অভিমানে হিমশীতল শান্ত জলাশয়। দীঘল কালো মায়াবী চোখ, ঝাঁকড়া বাবরি চুলের সেই আবার স্বর্ণচাপার প্রেম পিয়াসী ত্রিশাল নামার গ্রাম্য কিশোরী শাহিনের ব্যর্থ প্রেমিক। নিবারণ স্যারের তত্ত্বাবধানে ইংরেজ দিনের হাতে খড়ি, আত্মোন্নতি গোষ্ঠীর সদস্য রডা কোম্পানির অস্ত্র লুট। অবিরামপুরে দারোগার পুত্রবৎ স্নেহ, সব স্নেহ তার বাদনহারা। তাই তো আবার মেসোপটেমিয়ার বাঙালি রেজিমেন্টের হাবিলদার। শানিতে চোখে বিদ্রোহের অনল, অন্তর প্রেমের ফলগু, উদার চেতা অথচ দৃঢ় চিত্ত। গল্পকার, ছড়াকার, গীতিকার, সুরকার, সে কবি, দুঃখী কবি, লেঠুয়াল কবি, হাবিলদার কবি, প্রেমের কবি, সর্বোপরি সে বিদ্রোহী কবি নজরুল। অগ্নতি পরিণত রচনা, অগ্নিবীণা, বিষের বাসি, দোলন চাপা, ব্যথার দানের রাজবন্দী কবি, সর্বহারা কবি। তাই তো চরম অভিমানে কারাগারে বসে রাজবন্দির চিঠিতে লিখতে পারে, প্রিয় মানুষই আমার, তোমার মাথার কাটা নিয়েছিলাম বলে ক্ষমা করো, বুকের কাটা দিয়ে তাই প্রায়শ্চিত্ত করলাম। ইতি নজরুল। বাবা, একটা সামগ্রিক নজরুলকে তুলে ধরেছ। তা এই যে বিদ্রোহী কবি বলা হয়, এটা কিন্তু আমি মানতে একদমই রাজি নই। সে কি অন্যায় দেখলে প্রতিবাদ করেছে, আবার ভালোবাসা, রোমান্টিক, শ্যামা সঙ্গীত কিভাবে লিখেছে বলো? তো আমার তো মনে হয় মানবতাবাদী, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। শুধু একটা বিদ্রোহী তকমা তাকে মানে পড়িয়ে দেওয়াটা উচিত না, বা দেওয়াটা উচিত না আমার মনে হয়। তুমি কি নজরুলের জন্মভিটাতে গিয়েছো? না, তুমি একটু আগে কাউকে প্রশ্ন করেছিলে, আমার শুনে খুব ভালো লাগলো। আর সবচেয়ে ওখানে আরো ভালো লাগবে কি, তুমি, আমি তো একটা চ্যানেলে বলেইছিলাম, আমাদের এখানে যেমন দুর্গোৎসব চলে 5 দিন ধরে, নজরুল উৎসব সেটাই চলা উচিত। মানে 15 দিন ধরে, 7 দিন ধরে চলে, এবং সন্ধ্যে 7টা থেকে ভোর 5টা পর্যন্ত। এবং ওখানকার শিশুরা, মায়ের বাবা মা সব কোলে করে বাচ্চাদের নিয়ে আসছে এবং রাত জেগে অনুষ্ঠান দেখছে। আমাকে রাত 1টার সময় মঞ্চ দিয়েছে নজরুলের কবিতা আবৃত্তি, সারা রাত ধরে চলছে। আমি ভাবলাম যে এই সময় নজরুলের কবিতা, বাংলা কবিতা কিভাবে অডিয়েন্স নেবে, এটা তো আমাদের একটা একটু টেনশন থাকে, একটু চিন্তা হয়ে যায়। তো তারপর দেখলাম যে কোনো না, তারপর দেখলাম যে খুব ভালোভাবেই নিল। এটা আমার মনে হয় সকলের একবার যাওয়া উচিত, ওখানে দেখে আসা উচিত। মানে সত্যি নজরুল গড গিফটেড, তা না হলে ওই রকম পরিবেশে জন্মে, হ্যাঁ, এরকম মাপের কবি হওয়া। তারপর তো আমাদের আকাশবাণীতেও দীর্ঘদিন কাজ করেছেন, অনেক ভালো ভালো লেখাও তো তিনি দিয়েছেন। যাক, নজরুলের প্রতি তোমার এই যে শ্রদ্ধা, এটা আমাদের খুব ভালো লাগলো, আমারও ভালো লাগলো, আমার বন্ধুদেরও খুব ভালো লাগলো। আচ্ছা, কবিতা তো তুমি বললে ছোটবেলার থেকেই লিখছো, কবিতা লিখছো, ছড়া লিখছো, তো কোনটাই বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করছো, কবিতায় না ছড়ায়? আমি কবিতা এবং গল্প এই দুটোতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, গল্পও লিখছো? হ্যাঁ, গল্পও লিখি। কোনো কাব্যগ্রন্থ বেরিয়েছে কি? না, আচ্ছা, আমি নিজে কোনো কাব্যগ্রন্থ বের করিনি, কিন্তু আমার এই লেখাগুলো যে বিভিন্ন পত্র পত্রিকায় ছাপাছাপি হয়, সেগুলো আপাতত কালেকশন করে রাখছি। পরবর্তীকালে কোনো এক সময় এটা সহযোগে একটা যদি করা যেতে পারে, এই আর কি। সম্পাদনা করার কি ইচ্ছা আছে? সম্পাদনা তো আমার রয়েছেন আচার্য, 2 আচার্য, হ্যাঁ, একদিকে ফণীন্দ্র বসু, একদিকে কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। মানে এদের তুমি স্নেহ পাচ্ছ, এখানে অনেক কিছু শেখার আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এই ব্যক্তিগুলো হারিয়ে গেলে কার কাছে গিয়ে দাঁড়াবো আমরা? না, হাত দাঁড়ানোর জায়গা নেই। সত্যি তো, আমাদের এই মহির আচার্য বটবৃক্ষ। আচ্ছা, তোমার প্রিয় কবি কে? এটা একটা বেশ কঠিন প্রশ্ন, যে প্রিয় কবি কে। এখন একে ছাড়ি না ওকে ছাড়ি, তা আমার দুজনে প্রিয় কবি, একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল। কারণ কাউকে বাদ দিয়ে আমাদের দিন চলে না। সে তো অবশ্যই, একদমই তাই, একদমই তাই। এছাড়াও আধুনিক কবি আছে বর্তমানে, তবে আমি তাদের অতটা প্রিয় বোধ হইনি। আমি নজরুল এবং এই রবীন্দ্রনাথকেই আমি প্রিয় কবি হিসাবেই মানি। আচ্ছা, তুমি এটা ভালো বলেছো। তো যেহেতু কবি মানুষ, তোমার কাছে আমার এটা খুব জানতে ইচ্ছে করছে,
এই যে আবৃত্তি শিল্পীরা কিন্তু আধুনিক কবিতা তেমন বলার থেকে রবীন্দ্র নজরুলই কিন্তু ফিরে যাচ্ছে বারে বারে, কেন? প্রশ্নটা ছন্দবদ্ধ। রবীন্দ্র এবং নজরুলের কবিতার মধ্যে একটা ছন্দবদ্ধ একটা ব্যাপার আছে। তো রয়েছে, তাহলে কি এই সময় কবিদের মধ্যে কি ছন্দ নেই? না, এই সময়ের কবিদের মধ্যে ছন্দ নেই তাও বলবো না, এই সময়ের কবিদের মধ্যে ছন্দ আছে, বাট সেটা গদ্য ছন্দ। গদ্য ছন্দ, তারপরে গদ্যের মধ্যে ছন্দ, গদ্যের মধ্যে ছন্দ আছে। আর সত্যি কথা বলতে নজরুল এবং রবীন্দ্রনাথ এদের ওই যে পয়ার চর্যা এই সমস্ত একটা অন্তমিল যেটা রয়েছে থাকে না, সেই কারণের জন্য আমার মনে হয় যে স্মৃতিশক্তিটাও ওখানে ধরে রাখতে পারে সুরের মূর্ছনায়। আমাদের এই অধ্যাপক মহাশয় রয়েছেন, উনিও নিশ্চয়ই হয়তো সহমত পোষণ করবেন যে সুরের একটা মূর্ছনা থাকে, তো এই সুরে কি কবিতা বলতেও যেমন ভালো লাগে, শ্রুতি মাধুর্য হয়। এই যে আমার এই যেমন এটা গদ্য কবিতা, এটা তো গদ্য কবিতা পড়লাম, এর তো কোনো অন্তমিল নেই, কিন্তু এটা একটা গদ্য কবিতার স্টাইলে একটা নজরুলকে তুলে ধরা হলো, এইরকম ব্যাপার আর কি। তুমি কি ছন্দের উপর কি মানে ছন্দেতেও লিখি? আচ্ছা, এখানে ছন্দের কবিতাও আছে। আচ্ছা, ছন্দ নিয়ে লেখো, ছন্দের মাত্রা আমি দেখছি এখনকার কবিদের কিন্তু ঠিকঠাক নেই। না না না, এখন আর কেউ মাত্রার ধার ধারে না, কোনটা 8 মাত্রা, কোনটা 3 মাত্রা, কোনটা 4 মাত্রা, না এটা। আর মাত্রা না হলে তো সেই কবিতা, মাত্রা না হলে ওটা গান হবে না, তাই তো, মাত্রা না হলে গান হবে না। যারা অবশ্যই মাত্রাটা থাকা দরকার, গান কবিতার ক্ষেত্রে মাত্রা দরকার। এখন দেখো দুটো কবিতা মুখস্থ করলে সে আবৃত্তিকার বাচিক শিল্পী হয়ে যাচ্ছে, এবং দুটো কবিতা লিখলেই সে কবি হয়ে যাচ্ছে। এটা তো মানে না, আমি কখনো কবি হবার জন্য কবিতা লিখিনি, একদম কবি হব বলে কবিতা লিখিনি। কবিতা লিখতে লিখতে যদি কেউ কখনো কবি বলে ডাকে, সেটা আমার উপরই পাওনা। আচ্ছা, কবি হওয়া কি এত সহজ? না, যারা সহজ না ভাবে না, যারা ভাবে সহজ, তারা লেখে কবি অমুক, ডাক্তার অমুক, না ফেসবুকে তো দেখি শিল্পী অমুক, কবি এই। আমি লিখবো শুধু সুকান্ত রায়। যখন তুমি জানতে চাইবে আমি কি করি, তখনই বলবো আমি পেশায় এটা করি। কিন্তু অনেককাল আগেও একটা ট্র্যাডিশন ছিল, প্রশান্ত ভট্টাচার্য বিয়ে, এখন বিয়ে এমএ কোথায় চলে গেছে? এরকম তো আছে। কৃষ্ণাদি আমাকে যেমন বলে যে এখন অনেকে, যেমন এর পরবর্তী এপিসোড একজন নৃত্যশিল্পী আসবে, সে আমাকে বলছে শিবাজি নামের আগে ডক্টর বলো। আমরা কেন? কৃষ্ণা বসু তো নামের আগে কোনো সময় বলে না ডক্টর কৃষ্ণা বসু, এরকম এরকম অনেক আছে। ওনার হাজবেন্ড অপরাজিতা বসু, উনি অপরাজিতা বসু, উনি তো একজন সায়েন্টিস্ট, উনি কিন্তু নামের আগে পিএইচডি মানে ডক্টরেট বসান না। যাই হোক, তোমার মানে কাজই তোমার পরিচয় হবে, তোমার কথা হবে, তাই না? তো তুমি মানে এটাকে ঠিক মেনে নিতে পারো না, তাই তো? কোনটা? মানে এই যে, হ্যাঁ, কেন মেনে নিতে পারি না? বর্তমানে যে জায়গায় মিশি, সেই মিশার থেকে যদি আমরা কিছু না শিখি। আমাদের আচার্য শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু অনেক পিএইচডি তৈরি করেছেন, কিন্তু নিজে পিএইচডি গ্রহণ করেন। একদম একদম। আর ওনার ঘরে গিয়ে দেখবে কোনো সংবর্ধনা কিচ্ছু, সেই জন্যই সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে যদি আমরা এইটুকু না শিখি, একদমই তাই, যে শুধু নিজের প্রচার করব না। কিন্তু বর্তমান যুগ তো তাই এসে নিজের প্রচার, এই যে ফেসবুক দৌলতে বা এরকম, এখন মানুষ যেখানে যাচ্ছে ফেসবুকে দিয়ে দিচ্ছে। আমি নর্থ বেঙ্গলে যাচ্ছি, স্টেশনে দাঁড়িয়ে আমি এই প্রোগ্রাম এসেছি, এটা কি খুব প্রয়োজন? না, কোনো প্রয়োজন নেই, এত অ্যাভেলেবেল দরকার নেই, দরকার নেই, কিন্তু প্রচারের জন্যই করা হয়। যেমন সেদিন আমার এক কবি বন্ধু লিখলেন, অনেক সরান পেরিয়ে অবশেষে এলাম শান্তিনিকেতন। আমার হঠাৎ, স্যার আপনি একটু খেয়াল রাখবেন, সরান দন্তস্বর অয়কার দন্তন্য, দন্তস্বর অয়কার মূর্ধন্য হলে তার একটা অর্থ আমি জানি, কিন্তু ওই দন্তন্য দেখে আমি তাকে, যাতে ফোরকাস্ট না হয় তাই তাকে আমি মেসেঞ্জারে জানতে চাইলাম যে হে প্রিয় কবি বন্ধু, এই সরানের মানে কি? তা মানুষও আজকাল এতটাই এরকম হয়ে গেছে, সে যদি আমাকে সহজ সরল বলে ফেলতো যেটা আমার ভুল হয়েছে, এটা আমি মানে জানি না, ভুল স্বীকার করবে না, ভুল স্বীকারের মধ্যে যে একটা গৌরব আছে সেটা তারা ভাবে না। সে আমাকে বললো অভিধান দেখো, বললাম আমার অভিধানে নেই, যেহেতু তুমি লিখেছো ভাবলাম তোমার অভিধানে থাকতে পারে, তাই আমি জানতে চাইলাম। তখন সে রেগে মেগে বললো সংসদে চলে যাও। সংসদে? সত্যি মানে কিছু, তাহলে আমরা শিখতে পারি না।
একদম। এই জন্য শিখতে পারি না। আর এখন তো উচ্চারণ আমাদের তো হয়েই গেছে, তুমি রস্যিকার দাও দীর্ঘিকার দাও কাটা যাবে না নাম্বার, সেটা আমিও এখনো মানি না। মানে আমি যেটা শিখেছি দিল্লি দয়রস্যি লয় লয় দীর্ঘি, আমি তাই আমি আমার স্টুডেন্টদের যখন আবৃত্তি শেখে, আমার স্টুডেন্ট ম্যাক্সিমাম সব ইংলিশ মিডিয়ামে, তো আমি বলেছি ব্যথা বানান দিয়ে বয়জফলা থায়কার দেবে, এখন তো আবার আকার দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আসল মানে বানান, এটাকেই তোমরা মেনটেন করবে যে যাই বলুক। এরকম আমি যেটুকু পারি সেটুকু আমি আমার ছাত্রছাত্রীদের শিখিয়ে দিই এই বানানটা। যেমন আমি আমার বাড়ি আমার গাড়ি দীর্ঘিকার দেব, আমি এটা চিরকাল দিই। পবিত্র সরকার একটা সময় একটা ইন্টারভিউতে বলেছে, আমার বাড়ি আমার গাড়ি হলে দীর্ঘিকার দেবো, অপরের বউ অপরের বাড়ি গাড়ি হলে রস্যিকার দেবো। আমি জানি না এটা দর্শকরা ভালো বুঝবে, আর তুমি যেহেতু লেখালেখি না, আমি ভালো বুঝবো এই জন্যই না, বুঝবো না। আমিও আচার্যের পরিপন্থী, আই মিন পূর্ণেন্দু বসু। উনি যেটা মানেন আমি সেটাই মানি। উনিও পবিত্র সরকারের এই বানানটাকে উনি নেগলেজিবল মনে করেন, আমিও তাই। কারণ আমি যেটা শিখেছি, এটা নিয়ে তর্ক বিতর্ক তো রয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু যেটা সঠিক আমরা যেটা শিখেছি সেটাকেই রাখা উচিত আমার। আমরা তো বিদ্যাসাগরের ব্যাকরণ পড়ে এসেছি, হয় দীর্ঘি, তুমি তাই। আর এরকম যদি হয় রস্যিকার দীর্ঘিকার যদি না থাকে, রয়ের যদি তারতম্য না থাকে, দন্তনাজি না থাকে, তাহলে মানুষ কি শিখছে? আমি শিখলাম, তাহলে ভবিষ্যতে আমরা কোথায় দাঁড়াচ্ছি? তাহলে সেই জন্য ওই যে কবি বন্ধু সরান লিখলো দন্তন্য, তাহলে আমি ওকে তাকে ভুল বলতে পারি না, কিন্তু ওই সরানের মানেটা কি তা সে বলতে পারলো না। ঠিক আছে, আরো অনেক আলোচনা চলবে, এবার একটা কবিতা শুনে নিই। একটা কবিতা শুনবে? তাহলে একটা অন্য কবিতা শোনাই। আমি বরঞ্চ একটা বাচ্চাদের উপর একটা হাসির কবিতা শোনাই। নিশ্চয়ই, আমার অনেক মানে শিশু বন্ধুরাও আছে, তারাও দেখবে শুনবে। হ্যাঁ, এটা তো তুমি একটা ছন্দের মিল পাবে। ছড়া কি হারিয়ে যাচ্ছে? ছড়া যায় ছড়িয়ে। না, এটা এইভাবে এত রসিকতায় বললে হবে না, এটা কিন্তু একটু গভীর ভাবে বলতে হয়। না, গভীর ভাবে ছড়া অ্যাকচুয়ালি সত্যি কথা কি যে ছড়া যে হারিদার সাথে আমার অনুষ্ঠানে দেখা হয়েছে, কথা হয়েছে, উনি ছড়াকার বলে একটু অসন্তুষ্ট হন। মানে একটু কবি বললে হয়, যেহেতু যারা ছড়া লেখে তাদের তো কবি বলা হয় না। তুমি ভালো বলতে পারবে, কবি বলা হয় না, ছড়াকার বলেই ছড়াকার বলে। ছড়াকাররা এখানে একটু মানে একটু মনক্ষুণ্ণ হয়। কিন্তু আমাকে তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। আমি বললাম যে আমি কবি হওয়ার জন্য কবিতা লিখি না, আমি আমার মনোরঞ্জনের জন্য, আমার পারিপার্শ্বিক সমাজের কিছু তুলে ধরার জন্য, একটা চিত্র লেখার জন্য আমি কবিতা লিখি। কেন কবিতা লেখো বলতো? কবিতার মধ্যে থেকে মনের ভাব যা দেখি সেটাকে ফুটিয়ে তুলতে পারি, সেটাকে শুধু। আর সামাজিক দায়বদ্ধতা সেটাই তো না, তাহলে সে সামাজিক দায়বদ্ধতা এলো তার মধ্যে। একদমই তাই। আমি তো প্রথমেই বলে গেছি, সামাজিক দায়বদ্ধতা কবি বা শিল্পী বা কোনো মানুষ এড়াতে পারে না। আমরা যা করি সব সামাজিক দায়বদ্ধতার কারণেই করি। আমি হয়তো রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারি না, আমি যেটা পারি আমার কণ্ঠ দিয়ে তাহলে আমার এটার মধ্যে একটা প্রতিবাদ জানাতে পারি। এটার মধ্যে একটা প্রতিবাদ আছে, আমি তাহলে এটা শুনাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এই কবিতাটার নাম মহেশের সংখ্যা। মহেশ মানে ভোলানাথ। হ্যাঁ। ভোলা মহেশ্বর বলছে দুঃখে, শোনো প্রিয়া পার্বতী, মরতে ছাড়া তোমার কি আর যাবার নেই কোনো গতি? বলল ওমা মুচকি হেসে, এ কি কথা প্রাণহরি, 5টি দিনের তরেই শুধু যাইতো আমি বাপের বাড়ি, সাথে যায় মোর পুত্র কন্যা, নন্দীভৃঙ্গিকে তুমি পাঠাও। ভরসা তোমার হয় না বুঝি, পিছে পিছে তাই তুমিও যাও। না গো, ভয়ে যে আমার বুক করে আই ঢাই, ভূভারতে মাতৃকুলের মান্যতা যে আর নাই। যুবতী কন্যার সাথে যদি রূপসীমাকেও পায়, নারীকুলাজ ভোগ্যপূর্ণ দুরাচারীর লালসায়। বিঘ্ননাশাকে যদি উদর ফাঁসায়, ময়ূরধারীকে ছড়ে গ্রেনেড, রমার বাণীকে যদি মাতালরা করে বেহেড। তোমাদের আটকে মুক্তিপণ ওরা যদি চায়, শ্মশানবাসী এত টাকার কি করব উপায়? শুধুই শুনি নারী দর্শন, হত্যা, লুট আর রাহাজানি, অস্ত্রদের অত্যাধুনিক, ত্রিনয়নে মোর পড়েছে ছানি। বয়স বাড়ছে আগের মতো, রোষানল নেই চোখে, আমার রসে হবে না ভস্য অনাচারী ওই ইহলোকে। তোমার পিছে থাকি বটে, ভয় পায় না আর দুর্বৃত্ত, আগের মতো রদবল নেই, তাই তো মোর শঙ্কা চিত্ত।
মা বোনকে মানছে না আর এমন নরদম জঙ্গি, ভোতা অস্ত্রে হাঁটছে আমার নন্দী এবং ভৃঙ্গি। মনুষ্যলোকে জঙ্গিরা আজ বিকারগ্রস্ত, কুরুচিকর, মা বোনেরা সম্ভ্রমহীন, ভোগ লালসার শিকার। তাই তো বলি এবার তুমি এই ধরনের ছাড়ো, গ্রহান্তরে গিয়ে সেটাই শান্তি নিবাস গড়ো। একান্তই যদি যেতেই হয় মর্তে বাপের বাড়ি, কঠোর হাতে সুশিক্ষার দেও গো হাতে খুঁড়ি। একদমই তাই। আর একটা মেসেজ পেলে? একদম নিশ্চয়ই। আর ঘড়ি বলছে শিবাজি এবার প্রোগ্রাম শেষ করতে হবে, সময় কিন্তু একদম শেষের দিকে। তো যে প্রশ্নটা আমি সবার কাছে জানতে চাই, তোমার কাছেও জানতে চাইবো, এই যে শিবাজির সঙ্গে আড্ডাতে এসে তোমার কেমন লাগলো? খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, মনটা ভরেও ভরিল না। অসুস্থ ছিলে, আসতে চাইছিলে না? হ্যাঁ, না না, হ্যাঁ টেনশন একটা ছিল যে কি জানি কোন একটা অনুষ্ঠান যেতে গেলে তো সুস্থতা নিয়ে যাওয়াটাই ভালো। অনেকে টেনশন করে আসে, টেনশন নিয়ে শিবাজি কি হবে কি হবে কি প্রশ্ন জিজ্ঞেস। আমাদের তো আমি বললাম একদম খোলা মেজাজে আড্ডা দেবো। হ্যাঁ, ওই এসে তারপর সবাই কিন্তু একদম ফ্রি হয়ে যায়। যাই হোক, আজকের মতন আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। তুমি ভালো থেকো বন্ধুরা, সবাইকে নমস্কার, থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।